নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে টুকরো টুকরো কিছু ছবি দেখা যাচ্ছে। একদিকে ধর্মতলার মোড়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন, যেখানে সাধারণ মানুষরা ফের একবার জল খাবার ইত্যাদি নিয়ে কিন্তু পৌঁছে গেছে। অন্যদিকে রাজ্যের অন্য একটা ছবি, যেখানে পুজো প্যান্ডেলে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। আর এই দুই পরিস্থিতিকে মাথায় রেখেই আজকের এই প্রতিবেদন আমার শুরু। মনে রাখবেন, আজ শিয়ালদা আদালতে সিবিআই এক ঐতিহাসিক চার্জশিট কিন্তু দাখিল করলেন। কেন বললাম ঐতিহাসিক? কারণ এই আরজিকর ঘটনার উপর সারা দেশ শুধু নয়, গোটা বিদেশেরও কিন্তু নজর ছিল। আর সেই ঘটনাকে কেন্দ্র করে আজ ৪৫ পাতার যে চার্জশিট, তা কিন্তু অফিসিয়ালি শিয়ালদা আদালতে তারা পেশ করলেন। সেই আদালতে ছত্রে ছত্রে বহু বিস্ফোরক তথ্য, এবং তারা মূল অভিযুক্ত হিসাবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নামই কিন্তু উল্লেখ করেছেন। যদিও পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট অর্থাৎ অ্যাডিশনাল যে চার্জশিট দেওয়ার প্রক্রিয়া, তা কিন্তু সিবিআই তদন্ত প্রক্রিয়া এগোনোর সঙ্গে সঙ্গেই করতে পারে। মনে রাখতে হবে, সুপ্রিম কোর্টে এই সিবিআই একটি রিপোর্টও পেশ করেছিল এই আরজিকর ঘটনাকে কেন্দ্র করে। তখন কিন্তু প্রধান বিচারপতি রীতিমতো বিস্মিত এবং স্তম্ভিত হয়ে গেছিলেন। কিন্তু আজ আদালতে এই চার্জশিট পেশের পর অনেক নতুন বিতর্কও কিন্তু শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্র থেকে। আপনারা যদি দেখেন, এই চার্জশিটে তারা মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কেই কিন্তু চিহ্নিত করেছেন। তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগে সন্দীপ ঘোষ, যিনি আরজি করের প্রাক্তন সুপার, এবং অভিজিৎ মণ্ডলের কথা কিন্তু উল্লেখ করেছেন চার্জশিটে। পরবর্তীকালে সাপ্লিমেন্টারি যে চার্জশিট আদালতে সিবিআই দেবেন বলেছে, সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তারা বলতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ৫৮ দিনের মাথায় এই চার্জশিট কিন্তু সিবিআই দিতে অবশেষে বাধ্য হলো, এবং ৪৫ পাতার এই চার্জশিটে তারা ২০০-র বেশি সাক্ষীর সঙ্গে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কথা বলেছেন। অর্থাৎ পরিষ্কার বার্তা, ৪৫ দিনের মাথায় এই চার্জশিট নিঃসন্দেহে বর্তমান যে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত হয় এবং এত স্লো হয়, ডিলে হয়, এই অভিযোগকে কিন্তু সিবিআই নস্যাৎ করার একটা চেষ্টা করেছে। পাশাপাশি ৪৫ দিন এই তদন্ত করে সিবিআই এই ঘটনার সঙ্গে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায় ছাড়া কারুর যোগাযোগই খুঁজে পায়নি, যা কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্নচিহ্ন তোলা দেওয়া হয়েছে। আপনারা জানেন, এই আরজিকর ঘটনার পরে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম কথাবার্তা আমাদের সামনে এসেছিল। অনেকে মনে করছিলেন সঞ্জয় রায়ের পক্ষে একার পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়, বা পোস্টমর্টম বা ময়না তদন্তের যে টুকরো টুকরো কথা আমাদের সামনে এসেছিল, সে তারপরে অনেক বিশেষজ্ঞরা বলেছিলেন একজন ব্যক্তির পক্ষে এরকম পাশবিক অত্যাচার করা কোনোভাবেই সম্ভব নয়। তবে সব মিলিয়ে আজকে সিবিআই যে আদালতে চার্জশিট দাখিল করলেন, তাতে কিন্তু সঞ্জয় রায়কেই অভিযুক্ত হিসাবে তারা দেখিয়েছেন, এবং তথ্য প্রমাণ লোপাটের জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, যিনি তালা থানার ওসি, তাকেই কিন্তু অ্যাকিউজ করেছেন। নিঃসন্দেহে এই চার্জশিট পেশের পর সিবিআই পরবর্তীকালে সুপ্রিম কোর্টেও কিন্তু শুনানিতে এই একই রিপোর্ট পেশ করবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু এই আরজিকরের ঘটনা যখন হচ্ছে, তখন রাজ্যের অন্য প্রান্তে বিভিন্ন ক্ষেত্রে উৎসব মুখরিত বাঙালির ছবিও আবার দেখা যাচ্ছে। কিন্তু আসল এখানে প্রশ্নই, সমাজ হঠাৎ করে কেন দ্বিখণ্ডিত হয়ে গেল, তা বিভিন্ন মনোবিদরাও হয়তো বুঝতে পারছেন না। এই আরজিকর একটা ঘটনা যা এই সমাজের ঐতিহাসিকভাবে বিভিন্ন রিফ্লেকশন করেছে, প্রভাবিত করেছে, তারপরেও একটা সমাজ আদতে কতটা পরিবর্তন হলো তা কিন্তু আমাদের ভাবার বিষয়। কিন্তু এই ঘটনা যখন আলোচনা করছি, তখন এই আরজিকরের মতো একদম হুবহু সেম একটি ঘটনা ঘটেছে পটাশপুরে, যেখানে মানুষ নিজের হাতে আবার আইন তুলে নিয়েছে। যেখানে ধর্ষণ এবং খুনের দায়ে অভিযুক্ত একজনকে সেখানকার মহিলারা পিটিয়ে মেরে ফেলেছে, যা নিয়ে রীতিমতো হুলস্থুল বেঁধে গেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আমি গণপিটুনিকে সমর্থন করি না, কিন্তু আজকে পশ্চিম বাংলায় পটাশপুরের লোকেরা, গ্রামের লোকেরা লাঠি বাঁশ নিয়ে ধর্ষককে, খুনিকে পিটালো কেন? এর জন্য দায়ী রাজ্য সরকার। যখন আইনের উপর থেকে আস্থা উঠে যায়, পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা উঠে যায়, তখন জনগণ বাধ্য হয় আইন হাতে তুলে নিতে। এই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে। কেনই বা মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, এবং মানুষ ভাবছে নিজে যদি আইনকে প্রতিহত করে সাজা দিতে পারি, তাহলে হয়তো সেই অভিযুক্তের শাস্তি পাওয়া হবে। কিন্তু কেন এই মানবিক বা কেন এই মানসিক পরিবর্তন এই বাংলাতে দেখা যাচ্ছে, তা কিন্তু রাজ্য সরকার শুধু নয়, বাংলার আপামর মানুষকেও কিন্তু এক্ষেত্রে ভাবতে হবে। তবে কেউই আইন হাতে তুলে নেবেন, এটা হয়তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষও চান না। কিন্তু পটাশপুরের এই ঘটনার পর এই রাজ্যের মানুষের, প্রশাসন এবং পুলিশকেও কিন্তু নতুন করে ভাবতে হবে। অন্তত এই সময় কিন্তু
চলে এসছে। আর এই পুলিশ নিয়ে যখন কথা বলছি তখন জয়নগরের আরো একটি ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে ভেসে আছে, যেখানে সাধারণ মানুষ পুলিশ ফাঁড়িকে জ্বালিয়ে দিলেন প্রকাশ্যে। পাশাপাশি একটি ছোট্ট শিশুকে কেন্দ্র করে যে জয়নগরে ঘটনা ঘটলো তা কিন্তু রাজ্যের জন্য এক ভয়াবহ বার্তাও কিন্তু বহন করে। ছোট্ট শিশুটির বয়সী বা কত, 9 কিংবা 10, সে নাকি টিউশনি যাচ্ছিল এবং টিউশনি যাওয়ার সময় তার উপর কেউ পাশবিক অত্যাচার করে তাকে কার্যত মৃত্যুর দিকে ঠেলে দেয়। ভাবলেই অবাক লাগছে, এটাই আমাদের সোনার বাংলা, এটাই আমাদের বাংলার ছবি। জয়নগরে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেখানে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি যান এবং পুলিশ নাকি অভিযুক্তদের বাঁচাচ্ছে এ বিষয়ে সরাসরি তিনি অভিযোগ করেন প্রকাশ্য ক্যামেরার সামনে এবং বিভিন্ন ক্ষেত্রে পুলিশের সঙ্গে তার বচসা এবং ঝগড়াঝাটির ছবিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। মনে রাখতে হবে, এই আরজি করের ঘটনা যখন ঘটেছিল তখন এই মীনাক্ষীকেই আমরা দেখেছিলাম সেদিন কিন্তু রাতে গিয়ে গাড়িটি আটকাতে, অর্থাৎ সেই আরজি করের নির্যাতিতার দেহ কোনোভাবেই যেন পুড়িয়ে ফেলা না হয় তার চেষ্টা কিন্তু মীনাক্ষী সেদিন করেছিলেন। কাল জয়নগরে আবার সেই মীনাক্ষীর অ্যাক্টিভনেস গোটা রাজ্যবাসী দেখলো। উল্লেখযোগ্যভাবে এদিন দীপশিতা ধর অর্থাৎ আরো এক বাম নেত্রীও কিন্তু জয়নগরে গিয়ে পৌঁছান এবং তার সঙ্গেও পুলিশের এক খণ্ডযুদ্ধের চিত্র এবং তাকে টেনে হিচড়ে সরিয়ে দেওয়া চিত্র কিন্তু আমরা দেখলাম, যা নিঃসন্দেহে রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে। মনে রাখতে হবে, বামেদের এই রাজনীতি বা বামেদের এই আন্দোলন অনেকে বলেন ফুরিয়ে গেছে। যখন এই অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে উঠে আসে ঠিক তখনই বামেদের এই নতুন প্রজন্ম তারা কিন্তু অ্যাক্টিভনেস বিভিন্ন ক্ষেত্রে দেখান। জয়নগর হোক বা কুলতুলি কিংবা আরজি কর, বিভিন্ন ক্ষেত্রে একাধিক বাম নেত্রীর তৎপরতা নিঃসন্দেহে বাম আন্দোলনকে কিন্তু ভবিষ্যতে এক নতুন দিশাও দেখাতে পারে। যদিও এই পুরো ঘটনার পর ওই জায়গায় প্রিয়াঙ্কা টেবরিয়াল, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারীও কিন্তু এ বিষয়ে মন্তব্য করেন। কিন্তু উল্লেখযোগ্যভাবে এই 4 জনের বিরুদ্ধেই পুলিশ কিন্তু পুলিশি তৎপরতা বা পুলিশি কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে একটি কেস রুজু করেছেন। অর্থাৎ মীনাক্ষী, দীপশিতা কিংবা প্রিয়াঙ্কা টেবরিয়াল বা অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে পুলিশ কিন্তু মামলা দায়েরও করেছে। সব মিলিয়ে এই রাজ্যের টুকরো টুকরো ছবি একদিকে যখন উৎসবের চিত্র, ঠিক অন্যদিকে রাজ্যের 3টে অন্ধকার অংশ আমাদের রাজ্যের গরিমা তা কিন্তু কালিমালিপ্ত করছে বলে মনেই হয়। আজকে এসএফআই, ডিওয়াইফাই এবং এআইডিওয়ার তরফ থেকে দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির তরফ থেকে জয়নগর থানাতে আমরা এসে আমরা যা শুনলাম আর রাজ্যের মুখ্যমন্ত্রী 8 ঘন্টা আগে যা বললেন, এই দুয়ের মধ্যে কোনো মিল নেই। 3.5 মাসের মধ্যে নাকি দোষীকে উনি ফাঁসির কাঠে ঝোলাবেন। অপরাজিতা বিল পাশ করেছিলেন বিধানসভায়, 3.5 মাসের মধ্যে নাকি দোষীকে শাস্তি দেবেন। কোন আইনে শাস্তি দেবেন? এখন অবধি পক্সো আইনে কোনো রকমের কোনো মামলা রুজু হয়নি। হাইকোর্ট বলেছে যে মামলা রুজু করতে হবে, পক্সো আইনে সেই মামলাকে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে, জয়নগর কেসে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট স্বয়ং প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। কেন যে পক্সো ধারা এই পুরো বিষয়টায় পুলিশ ইনক্লুড করেনি তা কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন কোর্ট, কলকাতা হাইকোর্টের বিচারপতি। ফলে পুলিশ কেন পক্সো ধারা এখানে ইমপ্লিমেন্ট করলো না, এই প্রশ্নের পাশাপাশি ছোট্ট বাচ্চাটির ময়নাতদন্ত করার জন্য তার দেহকে কল্যাণী এইমসে স্থানান্তরিত করার কিন্তু নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সব মিলিয়ে রাজ্যের তথাকথিত অন্ধকার অংশগুলো ফের একবার আলোচনা হলো কলকাতা হাইকোর্টের অন্দরমহলে। অর্থাৎ আরজি কর ইস্যু, অন্যদিকে ডাক্তারদের আমরণ অনশন এবং পাশাপাশি জয়নগর বা কুলতলির এই ঘটনার পাশাপাশি পটাশপুরে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং নিজের হাতে তুলে নেওয়া আইন বাংলাকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা কিন্তু ভাবতে হবে সাধারণ মানুষকেও। তবে প্রতিবেদন শেষ করার আগে এই সিবিআই চার্জশিটে যে ঘটনার উল্লেখ করেছে সিবিআই এবং সাক্ষী বয়ানের পাশাপাশি সঞ্জয় রায়কে দোষারোপ করেছেন বা অভিযুক্ত করেছেন এবং অ্যাকিউজড করেছেন, এই পুরো চার্জশিট দেওয়ার প্রক্রিয়ার পর পুরো বিচার প্রক্রিয়া কবে শেষ হবে সেটাই এক মস্ত বড় প্রশ্ন। মনে রাখতে হবে, শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে সিবিআই কিন্তু চার্জশিট পেশ করে দেয়। এই চার্জশিট পেশের পরবর্তী সময়টা এতটাই দীর্ঘমেয়াদী বিভিন্ন ক্ষেত্রে হয়েছে যে তারা অনেকেই জামিন পেয়ে গেছেন। এই অভিযুক্তরা যেন জামিন না পায়
তার জন্য কিন্তু সিবিআই অফিসারদের অত্যন্ত কড়া একটা ভূমিকা নিতে হবে। অন্তত এই বিচার প্রক্রিয়া শুরু তো হয়, কেন শেষ হয় না, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষকেও তোলার সময় এসে গেছে। পাশাপাশি বামেরা ফের একবার সেটিং তত্ত্ব আমাদের সামনে নিয়ে এসছেন। আপনি যদি দেখেন, বিভিন্ন কড়া অভিযোগে অভিযুক্ত অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য বা মানিক ভট্টাচার্যের পরিবার এবং জীবনকৃষ্ণ সাহা, এই একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা কিন্তু অভিযুক্ত হন, তাদের নাম চার্জশিটে থাকে, তারা জেলে একটা নির্দিষ্ট সময় কাটান এবং তারপরে তারা আবার জেল থেকে জামিন পেয়ে যান। সুপ্রিম কোর্টে একের পর এক প্রভাবশালী আইনজীবী তাদের হয়ে সওয়ালও করেন। কিন্তু প্রশ্ন হলো, শুধু আইনজীবীদের সওয়ালের জন্যই যে তারা জামিন পাচ্ছেন সেটা কিন্তু নয়। মনে রাখতে হবে, সিবিআই যদি উপযুক্ত তথ্য প্রমাণ বা তাদেরকে জেলবন্দি করে রাখার উপযুক্ত প্রমাণ আদালতে দিতে পারত, তারা কিন্তু কিছুতেই জেল থেকে ছাড়া পেত না। ফলে এখানেই প্রশ্ন, সিবিআই প্রত্যেকটি মামলা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত প্রক্রিয়া শুরু করেন, কিন্তু কোনো মামলারই নিষ্পত্তি কেন হয় না? অন্তত শিক্ষক দুর্নীতির মামলাটা শেষ 2 বছর যেভাবে আমি কলকাতা হাইকোর্টের বিভিন্ন এজলাসে দেখেছি, আমার মনে হয়েছে সিবিআই অফিসাররা অত্যন্ত তথ্য প্রমাণ জোগাড় করেন, কোর্টকে পেশ করেন, কিন্তু আলটিমেটলি শেষটা আমরা সাধারণ মানুষরাই কিছুতেই দেখতে পাই না। আমার দৃঢ় বিশ্বাস, এই আরজিকর, কুলতলি বা জয়নগর কিংবা এই পটাশপুরের যে ঘটনা ঘটছে, বিচার প্রক্রিয়া যদি নির্দিষ্ট সময় শেষ হতে পারে, এই প্রক্রিয়াগুলো বা এই ঘটনাগুলো কিন্তু আটকানো যেতে পারে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন।